হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আমরা ক্লাস 11 সাত্রা পাবলিকেশন লেভেল 1 অঙ্কগুলো সমাধানের যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার আরেকটি পার্ট। আজকে আমরা করছি সরল দোলগতি অধ্যায় থেকে অঙ্কগুলো সমাধানের পার্ট 4। আশা করি তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে কমপ্লিট করে নিয়েছো। চলো তাহলে আমরা শুরু করে দিলাম আজকের ক্লাস। আজকে আমরা করছি কোশ্চেন নম্বর 31 থেকে। কি বলা হয়েছে 31 নম্বর কোশ্চেনে, সরল দোলনরত এম ভর বিশিষ্ট একটি কণার তাৎক্ষণিক সরণ x = 4 cos πt + 3 sin πt গতির বিস্তার ও কণার সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, যদি কোনো সরল দোলনরত এম ভর বিশিষ্ট কণার সরণের রাশিমালা এইভাবে দেওয়া থাকে x = 4 cos πt + 3 sin πt, এই সরল দোলগতির যে সমীকরণ, এই সমীকরণটাকে আমাদের সরল দোলগতির যে স্ট্যান্ডার্ড সমীকরণ, অর্থাৎ এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস থিটা, এই রূপে প্রকাশ করতে হবে, তাই না? তাহলে কিভাবে আমরা এই রূপে একে প্রকাশ করতে পারি, তার জন্য আমরা কি করব, আগে লিখলাম প্রদত্ত সমীকরণ x = 4 cos πt + 3 sin πt, তাই না? এরপরে আমরা কি করতে পারি, এখানে 5 এক্সট্রা নিলাম, তাহলে এই 4-এর নিচে আমাকে 5 নিতে হবে এবং এই 3-এর নিচেও একটা 5 নিতে হবে। তাতে সুবিধা কি হলো? তাতে সুবিধা হলো এই যে 4/5 এবং 3/5 আমরা পেলাম, এটা একটা সমকোণী ত্রিভুজের 3টি বাহু দ্বারা রিপ্রেজেন্ট করা যাবে এবং 4/5কে আমরা লিখতে পারবো সাইন থিটা এবং 3/5কে আমরা লিখতে পারবো কস থিটা, তাই না? দেখো যে 3 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস ইজিক্যাল টু হয়ে যায় 5-এর স্কোয়ার, তাই না? তাহলে এগুলি সমকোণী ত্রিভুজের 3টি বাহু। অতএব আমরা বলতে পারি কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ সমান সমান হলো 3/5 এবং সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ 4/5। এইবার আমরা কি করলাম, এই যে 4/5 cos πt এবং 3/5 sin πt, এইখানে আগে আমরা সাইন রূপে ইকুয়েশনটাকে লিখতে চাই, তাই সাইন পাইটিকে এখানে রাখলাম, 3/5কে এখানে লিখলাম, এরপরে কস পাইটিকে এখানে রাখলাম এবং 4/5 একে এখানে রাখলাম, তাই না? তাহলে 3/5 সমান সমান কী ছিল, এটা এখানে বসালাম কস থিটা এবং 4/5 সমান সমান পেয়েছিলাম সাইন থিটা, এটা এখানে লিখে দিলাম। তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়ে গেল? এটা পড়ে গেল সাইন a প্লাস বি, এই ফর্মুলার মধ্যে সাইন a প্লাস বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার এই ফর্মুলাটা আমরা লিখে দিলাম। তাহলে এখানে আমরা লিখলাম 5 সাইন পাইটি প্লাস থিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব স্ট্যান্ডার্ড সমীকরণ যে ছিল সেটার সঙ্গে তুলনা করলে এ সাইন ওমেগা টি প্লাস থিটা, এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ। এটা যেখানে বিস্তার, তাহলে বিস্তার সমান সমান হবে 5, ওমেগা সমান সমান হবে পাই। এবার কি জানতে চেয়েছিল? বিস্তার এবং গতিশক্তি, তাই তো? তাহলে গতির বিস্তার হবে 5 ইউনিট। আমরা জানি সরল দোলগতি সম্পন্ন কণার সর্বোচ্চ যে গতিশক্তি কে ম্যাক্স, সেটা হয় 12 m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। তাহলে 12 m ওমেগা এর মান আমরা বের করলাম কত, পাই, এবং বিস্তারের হলো 5। এগুলো সব বসিয়ে দিলাম, এগুলো বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 25/2 m পাই স্কোয়ার বা 12.5 পাই স্কোয়ার m ইউনিট। ওকে, তাহলে 31 নম্বর কমপ্লিট। এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 32 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 0.1 কেজি ভরের একটি সরল দোলগতি সম্পন্ন কণার বিস্তার 0.1 মিটার,
মধ্য অবস্থান অতিক্রম করার সময় কণার গতিশক্তি 8 × 10⁻³ জুল হলে কণাটির পর্যায়কাল নির্ণয় করো। এই হচ্ছে আমাদের কোশ্চেন। এবার এখানে মধ্য অবস্থান যখন অতিক্রম করবে তার গতিশক্তি দেওয়া আছে, তাই না, এবং বিস্তার দেওয়া আছে এবং কণার ভর দেওয়া আছে। তাহলে মধ্য অবস্থানে আমরা জানি কণার স্থিতিশক্তি হয় 0। আমরা জানি সরল দোলগতি সম্পন্ন কণার মধ্য অবস্থানে কণাটির স্থিতিশক্তি কী হয় 0, গতিশক্তি হয় সর্বোচ্চ কে ম্যাক্সের রাশিমালা ½ m⁻²a²। অতএব ½ m⁻² সমানই হলো ই। লেখার সুবিধার্থে আমরা শুধু এটাকে ই বলে রিপ্রেজেন্ট করলাম। ω² = 2e/m² অতএব ওমেগা এখান থেকে আমরা পেয়ে যাব কত, ওমেগা √2e/ma²। আমাদের বের করতে বলেছিল পর্যায়কাল। আবার পর্যায়কালের রাশিমালা আমরা জানি t = 2π/ω। এই ওমেগার মান আমরা এখানে ইনপুট করে দেব 2π√ma²/2e। এবার যদি আমরা সব ভ্যালুগুলো পুট করে দিই তাহলে উত্তর পেয়ে যাব। তাহলে 2π এর মান আমরা বসিয়ে দিলাম 3.14, √m এর মান ছিল 0.1 এবং a এর মান ছিল 0.1 এর স্কোয়ার, এরপরে এখানে 2, তারপরে e 8 × 10⁻³ এগুলো সব পুট করলে আমরা পেয়ে যাব ক্যালকুলেশন করে 1.57 সেকেন্ড। ঠিক আছে, তারপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 33 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, সরল দোলগতি সম্পন্ন কণার সরণ কত হলে গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পরের সমান হবে। আমরা গতিশক্তির রাশি, সরল দোলগতির ক্ষেত্রে কণার সরণ হলে গতিশক্তি স্থিতিশক্তির রাশিমালাগুলো থিওরি ক্লাসে করেছিলাম, তাই না। তো আগে আমাদের এই গতিশক্তি ও স্থিতিশক্তির রাশিমালাগুলো লিখতে হবে। লিখব, আমরা জানি সরল দোলগতি সম্পন্ন কণার গতিশক্তি ½ m⁻²a² - যেখানে a হলো কণার বিস্তার এবং x হলো কণার সরণ, এবং স্থিতিশক্তি ½ m⁻²x²। এবার আলোচ্য প্রশ্নে বলা হয়েছে এই দুটো কী হবে, সমান হবে, তাই না। আলোচ্য প্রশ্নে বলা হয়েছে ½ m⁻²a² ½ m⁻²a² - x² হবে ½ m⁻²x²। তাহলে এইটুকু পার্টের সঙ্গে এইটুকু পার্ট কেটে যাবে, থাকবে এইটুকু a² - x², এটাকে আমরা এই পারে নিয়ে যাব, এটাকে এই পারে নিয়ে যাব, তাহলে 2x² a² পেয়ে গেলাম। এইখান থেকে আমরা সরণ এক্সটা বের করে নিতে পারবো, x² a²/2, অতএব x ± √a/√2। ওকে, এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 34 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি 10 কেজি ভরের কণা সরলরেখা বরাবর সরল দোলগতিতে দুলছে, এর পর্যায়কাল 2 সেকেন্ড, বিস্তার 10 সেকেন্ড। কণাটি যখন সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার দূরে তখন তার গতিশক্তি নির্ণয় করো। দুই ক্ষেত্রে গতিশক্তির পার্থক্যের কারণ কি। আচ্ছা, এখানে আমাদের কি কি দেওয়া ছিল, একটা কণার ভর দেওয়া আছে 10 গ্রাম, পর্যায়কাল দেওয়া আছে, বিস্তার দেওয়া আছে, কণাটা সাম্য অবস্থান থেকে অর্থাৎ কণার সরণ যখন 2 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার তখন তার গতিশক্তি নির্ণয় করতে হবে। গতিশক্তির রাশিমালা এখনই আমরা দেখলাম, আর বাকি সব ডাটাগুলো দেওয়াই ছিল। আমরা জানি, তাহলে আমরা লিখব, আমরা জানি সরল দোলগতি সম্পন্ন কণার গতিশক্তি = ½ m⁻²a² - x²। এখানে m = 10 গ্রাম, t = 2 সেকেন্ড। এখান থেকে আমরা বলতে পারি t সমান কী হয়, আমরা জানি t = 2π/ω। এই রাশিমালাটা আমরা লিখলাম, t = 2π/ω। এখান থেকে আমরা বের করে নেব ω = 2π/2, 2 কেটে যাবে, তাহলে থাকছে শুধু পাই। আবার বিস্তার দেওয়া ছিল 10 সেন্টিমিটার। ওকে, এইবার দুটো যে কন্ডিশন দেওয়া ছিল প্রত্যেক ক্ষেত্রে আমরা গতিশক্তি বের করব।
প্রথম ক্ষেত্রে কী ছিল, যখন কণার সরণ সাম্য অবস্থান থেকে x = 2 সেন্টিমিটার, তখন তার গতিশক্তি হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার মানে s স্কোয়ার, মানগুলো বসাবো। হাফ m 10, ওমেগা এর মান পাই, তাহলে এটা হলো পাই স্কোয়ার, এবং a এর মান 10-এর স্কোয়ার, x এর মান 2-এর স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এইটা 4.74 × 10⁻³ আর্ক। এবার দ্বিতীয় কন্ডিশন, কণার সরণ যখন সাম্য অবস্থান থেকে 5 সেন্টিমিটার দূরে, তখন তার গতিশক্তি হাফ m, তাই না, হাফ m, m এর মান 10, ওমেগা স্কোয়ার, ওমেগা এর মান ছিল পাই, তাহলে হলো পাই স্কোয়ার, a স্কোয়ার মানে x স্কোয়ার, a হলো 10, 10-এর স্কোয়ার, আর x হলো 5, তাহলে 5-এর স্কোয়ার। এইটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা 3.7 × 10⁻³ আর্ক, তাই না। তাহলে দেখা যাচ্ছে দুই ক্ষেত্রে গতিশক্তির পার্থক্য হয়েছে। এই পার্থক্যের কারণ হচ্ছে সরল দোলগতির ক্ষেত্রে গতিশক্তি ও স্থিতিশক্তিও সবসময় ধ্রুবক। কোনো সময় গতিশক্তি বেশি থাকে, স্থিতিশক্তি কম থাকে। সাম্য অবস্থানে কী হয়, সাম্য অবস্থান থেকে কণার সরণ বাড়লে স্থিতিশক্তি বৃদ্ধি পায় এবং গতিশক্তি কমতে থাকে। এই জন্যই এই ডিফারেন্সটা। ওকে, এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 35। বলা হয়েছে m ভরযুক্ত একটি কণা এ কম্পন বিস্তার সহ সরল দোলগতি সম্পন্ন করছে। কণাটির ভর পরিবর্তিত হয়ে 1/4 m হলে নতুন কম্পাঙ্ক কী হবে, নতুন মোট শক্তি কী হবে, তাই না। এইখানে তাহলে কণাটার ভর দেওয়া আছে কত, m, এবং কণাটা এ কম্পন বিস্তার সহ, বিস্তার দেওয়া আছে a, কম্পন বিস্তার সহ সরল দোলগতি করছে। কণাটার ভর এবার পরিবর্তিত হয়ে 1/4 m হয়েছে। নতুন কম্পাঙ্ক কী হবে, আমরা জানি সরল দোলগতির ক্ষেত্রে কম্পাঙ্ক = কী হয়, n = 1/t, তাই না। আবার t = হয় কত, 2π/ω। তাহলে n সমান আমরা পেলাম, এই t এর মান যদি আমরা এখানে বসাই, তাই না, এই জায়গায় যদি আমরা t এর মান বসাই এই জায়গায়, তাহলে এটা হয়ে যায় ω/2π। তারপরে আবার ওমেগা সমান কী হয়, √k/m। এই ওমেগা সমান হয় √k/m, তাই না। ওমেগা সমান √k/m, এই মানটা আমরা বসালাম, নিচে 2π, যেখানে k হলো বল ধ্রুবক। এবার আমরা কি করব, প্রথম ক্ষেত্রে কণার ভর m হলে কণার কম্পাঙ্ক n = √k/m/2π। এবার আমরা কি করছি, k/m কে এখানে রাখলাম, আর এটা হচ্ছে √এর ভিতরে আছে √k/m, এবং 1/2π এদিকে আছে, এটা √এর বাইরে আছে। দ্বিতীয় ক্ষেত্রে কণার ভর যখন m/4 হলো, সেই ক্ষেত্রে কম্পাঙ্ক ধরলাম n ডেস হলো। তাহলে আমরা কি করলাম, m এর মান এবার বসাবো। তাহলে আমরা কি পাচ্ছি, এটা √k/m × 4, k × 4/m, আর 1/2π এটা √এর বাইরে, ঠিক আছে। তাহলে √4 একে আমরা বাইরে বের করে নিলে পাবো 2, এবং বাকিটা একদিকে রাখলাম √k/m, এবং বাইরে থাকবে 1/2π। এই জিনিসটা সমান আবার কত হয়, এই জিনিসটা সমান হয় আবার আমাদের n, তাহলে আমরা এটা পাচ্ছি 2n। অতএব দ্বিতীয় ক্ষেত্রে কম্পাঙ্ক প্রথম ক্ষেত্রে যে কম্পাঙ্ক ছিল তার দ্বিগুণ হবে, তাই না। এরপরে আমরা মোট শক্তির রাশিমালাটা দেখব। আমরা জানি ওমেগা = 2πn। প্রথম ক্ষেত্রে মোট শক্তি E = হাফ m ওমেগা স্কোয়ার a স্কোয়ার। এবার ওমেগা এর মানটা আমরা এখানে পুট করে দিলাম 2πn স্কোয়ার, 2πn এর উপরে হোল স্কোয়ার a স্কোয়ার। তাহলে এটাকে ভাঙিয়ে দিলে হয়ে যাবে 2m পাই স্কোয়ার n স্কোয়ার a স্কোয়ার, এটা পাবো। এবং দ্বিতীয় ক্ষেত্রে কম্পাঙ্ক কী হয়ে গেছে, দ্বিগুণ।
দ্বিতীয় ক্ষেত্রে মোট শক্তিকে ধরা হলো ই ড্যাশ, অতএব হাফ এম এর মান হয়ে যাবে m/4 দ্বিতীয় ক্ষেত্রে, এবং কম্পাঙ্ক হয়ে যাবে 2n। তাহলে ওমেগা এর মান যখন আমরা বসাবো তাহলে এটা হলো 2π.2n তার উপরে হোল স্কোয়ার এ স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে এভাবে আমরা পেয়ে যাব 2m² n² a স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রেই যে শক্তি সেটা কিন্তু একই, তাই না? প্রথম ক্ষেত্রে যে শক্তি আর দ্বিতীয় ক্ষেত্রে শক্তি, প্রথম ক্ষেত্রে শক্তি ছিল এটা, দ্বিতীয় ক্ষেত্রে শক্তি হলো এটা, 2m² n² a স্কোয়ার। দুই ক্ষেত্রেই মোট শক্তি হবে সমান। চলো এরপরে আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 36 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, একটি সরল দোলগতি বিশিষ্ট কণার সাম্য অবস্থান থেকে কত সরণ হলে ওর গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তির অর্ধেক হবে? ভালো কোশ্চেন। আমরা জানি সরল দোলগতি সম্পন্ন কণার সর্বোচ্চ গতিশক্তির রাশিমালা ½ m ওমেগা² a², যেখানে m কণার ভর, ওমেগা কণিক কম্পাঙ্ক, a হলো বিস্তার। কণার সরণ x হলে তার গতিশক্তি হয় ½ m ওমেগা² এর ব্র্যাকেট a² - x²। এবং আলোচ্য প্রশ্নে বলা হয়েছে গতিশক্তি কী হবে সর্বোচ্চ গতিশক্তির অর্ধেক। আলোচ্য প্রশ্নে ½ m ওমেগা² ব্র্যাকেট a² - x² ইজিক্যাল টু হাফ ইন্টু ½ m ওমেগা² a²। এটা এবার এইটুকু পার্ট এবং এইটুকু পার্ট কেটে যাবে, তাহলে এখানে থাকছে a² - x² ইজিক্যাল টু a²/2, এখান থেকে x² ইজিক্যাল টু a² - a²/2, এবং এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব a²/2, অতএব x ইজিক্যাল টু প্লাস মাইনাস a/√2। এটা হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমাদের 37 নম্বর কোশ্চেন ছিল। 37 নম্বর কোশ্চেন আর 33 নম্বর কোশ্চেন একই। 37 নম্বর কোশ্চেন আর 33 নম্বর কোশ্চেন এটা লিখে দেওয়া আছে একই। এরপরে আমরা করছি 38 নম্বর কোশ্চেন। 38 নম্বর কি বলা হয়েছে 38 নম্বর কোশ্চেনে, একটি সরল দোলকের কৌণিক বিস্তার থিটা হলে দৈর্ঘ্য এল হলে সর্বনিম্ন অবস্থানে পিণ্ডের বেগ নির্ণয় করো। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সরল দোলক, সেই দোলকের দৈর্ঘ্য ধরা হলো এল, এবং এর কৌণিক বিস্তার হচ্ছে থিটা। ধরি সরল দোলকের দৈর্ঘ্য এল, সিডি লম্ব টানা হলো এখান থেকে ডি বিন্দু থেকে এবি এর উপরে সিডি লম্ব টানা হলো। সরল দোলকটি বি বিন্দু থেকে ডি বিন্দুতে পৌঁছালে, বি বিন্দু থেকে ডি বিন্দুতে পৌঁছালে, বি থেকে ডিতে পৌঁছালে পিণ্ডের উচ্চতার পার্থক্য হবে, এইটুকু হবে উচ্চতার পার্থক্য। দুটো লেভেলের মধ্যে উচ্চতার পার্থক্য থাকবে এইচ, সেটা কত? সেটা হবে এই যে ডিফারেন্সটা আর এই ডিফারেন্সটা এবি মাইনাস এসি, তাই না? এটার উপর লম্ব টানলে এটার কে আমরা এইটুকু মনে করতে পারি, এডি সমান সমান হয়ে যাবে এসি অংশের সমান। অতএব উচ্চতার পার্থক্য হলো এবি মাইনাস এসি, এটা হলো এবি এবং এইটুকু হলো এসি। অতএব এইচ ইজিক্যাল টু এবি মাইনাস এডি কস থিটা। এবার এসিকে আমাদের কি করতে হবে? প্রতিস্থাপন করতে হবে এল এর সাপেক্ষে। তাহলে আমরা এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটাকে একটা সমকোণী ত্রিভুজ ভাববো। এটা হলো থিটা, এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো ভূমি। ওকে, অতএব কস থিটা ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ, তাই না? অতএব এসি বাই এডি, অতএব এসি ইজিক্যাল টু এডি কস থিটা। এই এসি এর ভ্যালুটা এখানে আমরা বসালাম এডি কস থিটা। এডি সমান সমান হয় এল, এডি এটুকু ছিল এডি, এটা সমান সমান এল, এবিও সমান সমান এল, এই গোটা অংশটাও এল, এল এল মাইনাস এল কস থিটা, এল কমন নিলে আমরা পেয়ে গেলাম 1 মাইনাস কস থিটা। ওকে, এবার সরল দোলগতির ক্ষেত্রে আমরা জানি আবার দোলগতির সর্বোচ্চ অবস্থানে এই বিন্দুতে গতিশক্তি কী হয়? 0, স্থির শক্তি হয় mgh। এই এইচটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এই যেটা আমরা বের করলাম সেটা এখানে বসিয়ে দিলাম mgl 1 মাইনাস কস থিটা। আবার
দোলগতির সর্বনিম্ন অবস্থানে গতিশক্তি হয় সর্বোচ্চ হাফ এম ভি স্কোয়ার, স্থিতিশক্তি হয় 0। অতএব বি বিন্দুতে মোট শক্তি ডি বিন্দুতে মোট শক্তির সমান। ওকে, অতএব বি বিন্দুতে মোট শক্তি যেটা গতিশক্তির সমান সেটা হবে হাফ এম ভি স্কোয়ার, এবং ডি বিন্দুতে শক্তি যেটা হবে স্থিতিশক্তির সমান সেটা হলো হাফ এম জি 1 মাইনাস কস থিটা। এখান থেকে এম এম কেটে যাবে, অতএব ভি স্কোয়ার ইজিক্যাল টু 2GL 1 মাইনাস কস থিটা, তাই না? 2GL 1 মাইনাস কস থিটা। এবার 1 মাইনাস কস থিটা একে আমরা সাইন রূপে প্রতিস্থাপন করতে পারি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তাই না? এটা ত্রিকোণমিতিক একটা ফাংশন। 1 মাইনাস কস থিটা ইজিক্যাল টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আচ্ছা, এটা গুণ করে দিলে হয় 4GL সাইন স্কোয়ার থিটা বাই 2। আবার আমরা কি জানি, যদি থিটা খুব ক্ষুদ্র হয় সাইন থিটা সমান সমান হয়ে যায় থিটা, তাই না? সাইন থিটা সমান সমান বা সাইন থিটা বাই 2 সমান সমান থিটা বাই 2। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা বাই 2 একে আমরা লিখলাম শুধু থিটা বাই 2 এর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে এই 2-এর উপরে যে স্কোয়ার ছিল সেটা এই 4-এর সঙ্গে কেটে যাবে, তাহলে থাকছে GL থিটা স্কোয়ার। অতএব ভি সমান সমান রুট ওভার GL থিটা প্লাস মাইনাস রুট ওভার GL ডট থিটা। থিটাটা রুট ওভারের বাইরে আছে। এটা হলো আমাদের উত্তর, কারণ এইখানে সমান আমাদের কী ছিল, ভি স্কোয়ার। অতএব ভি সমান সমান করতে হলে আমাদের এদিকে এটাকে বর্গমূল করতে হবে, তাই না? তাহলে আমরা গতিবেগ পেয়ে গেলাম। এরপর আমরা চলে গেলাম কোশ্চেন নম্বর 39 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 39 একটি ইস্পাতের স্প্রিংয়ের স্বাভাবিক দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। এর একটি ওজন চাপানোর ফলে তার দৈর্ঘ্য 14 সেমি হলো। অর্থাৎ স্প্রিংটির উপর একটা ওজন চাপানোর ফলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হলো। কত হলো দৈর্ঘ্য বৃদ্ধি? দৈর্ঘ্য বৃদ্ধিকে ধরলাম আমরা এল, এটা সমান সমান হলো 14 মাইনাস 8 সমান সমান 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার হলো দৈর্ঘ্য বৃদ্ধি। ওজনটিকে উল্লম্ব তলে অল্প স্থানচ্যুত করলে যে কম্পনের সৃষ্টি হয়, যে কম্পনের সৃষ্টি হবে তার দোলনকাল নির্ণয় করো। আচ্ছা, এরপরে ওজনটিকে সামান্য স্থানচ্যুত করা হলে দোলনকাল কত হবে? এবার আমরা স্প্রিংয়ের জন্য পর্যায়কাল সমান সমান কী জানি, পর্যায়কালের রাশিমালা জানি, তাই না? আমরা জানি স্প্রিংয়ের পর্যায়কাল টি ইজিক্যাল টু 2 পাই রুট ওভার এল বাই জি, যেখানে এল হলো দৈর্ঘ্য বৃদ্ধি, জি হলো অভিকর্ষজ ত্বরণ। এবার সব মানগুলো আমরা বের করে নিলাম। দৈর্ঘ্য বৃদ্ধি কত ছিল? 14 মাইনাস 8 6। অতএব টি ইজিক্যাল টু 2 পাই রুট ওভার 14 মাইনাস 8 বাই 980। এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় 0.489 সেকেন্ড সমান সমান 0.49 সেকেন্ড। ওকে, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করছি। এর পরবর্তী পার্টগুলো আমি চেষ্টা করব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। ক্লাস ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।